জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বিদ্রোহে বিপাকে বিএনপি, ধানের শীষ না পেয়ে অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী, 20 জানুয়ারি কি বিএনপির শেষ আলটিমেটাম? এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে থাকছে জোট ভাঙনের ঘোষণা, অভিযোগ পাল্টা অভিযোগে মুখোমুখি ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী। সর্বশেষ থাকছে ব্যালটের আগে ভূমিকম্প, বিএনপির ঘাড়ে শেষ নিঃশ্বাস জামায়াতের, 13 ফেব্রুয়ারির শপথ কি বদলে দেবে ক্ষমতার মানচিত্র? এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বিদ্রোহে বিপাকে বিএনপি, ধানের শীষ না পেয়ে অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী, 20 জানুয়ারি কি শেষ আলটিমেটাম? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের 4 দিন আগেই বিএনপির ভেতরে অস্বস্তি ও চাপ স্পষ্ট হয়ে উঠছে। কারণ দলীয় মনোনয়ন না পেয়ে এখনও অর্ধশতাধিক আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষ ও জোট প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বিদ্রোহী হিসেবেই দেখছে দল। বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল্যায়ন হচ্ছে, এই বিদ্রোহী প্রার্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে পারলে ভোটের মাঠে দলীয় অবস্থান আরও সুসংহত হবে। কিন্তু বাস্তবতা হলো নানা উদ্যোগ, বার্তা ও সতর্কতার পরও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী এখনও তাদের অবস্থান থেকে সরে আসছেন না, যার ফলে দলও সাংগঠনিকভাবে কঠোর হওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং ইতিমধ্যেই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে থাকায় 11 জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির অবস্থান পরিষ্কার, দলের ডাকে এখন যারা সাড়া দেবেন না, ভবিষ্যতে তাদের ডাকে দলও সাড়া দেবে না। তবে একই সঙ্গে অতীতের আন্দোলন সংগ্রাম, ত্যাগ ও মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চায় দলটি। বিএনপির প্রত্যাশা, এই সময়সীমার মধ্যেই অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন এবং দলীয় শৃঙ্খলায় ফিরবেন। এ প্রসঙ্গে জাতীয় দৈনিক কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান যে অনেকেই ইতিমধ্যে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন এবং আশা করা হচ্ছে তফসিল ঘোষিত সময়সীমার মধ্যেই বিএনপির বিদ্রোহীরা সবাই প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা অনিবার্য হবে বলে তিনি স্পষ্ট করে দেন। একই সঙ্গে তিনি বলেন, বিএনপিতে যোগ্য প্রার্থীর অভাব নেই, কিন্তু বাস্তব মাঠের চিত্র ভিন্ন। ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের বক্তব্যেই তা পরিষ্কার। তিনি দাবি করেন, 33 বছর ধরে নিজ এলাকায় রাজনীতি করছেন, এরশাদ বিরোধী ও হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, বহু মামলা হামলা মোকাবিলা করেছেন এবং জনগণের সঙ্গে তার গভীর সামাজিক বন্ধন রয়েছে। অথচ যাদের এমপি প্রার্থী করা হয়েছে তারা কেউই এলাকার সন্তান নন, তারা এই অঞ্চলে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেননি, মামলার শিকারও হননি। এই অভিযোগ শুধু একটি আসনের নয়, বহু আসনের ত্যাগী নেতাদের একই ক্ষোভ। দীর্ঘদিন ধরে যারা দমন পীড়ন সহ্য করে ও দলকে ধারণ করে রেখেছেন, তাদের আসন জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়ার দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিএনপির নেতৃত্ব একদিকে নির্বাচনমুখী কৌশলে ঐক্য ধরে রাখতে চাইছে, অন্যদিকে বিদ্রোহীদের কঠোরভাবে দমন করে শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তাও দিচ্ছে, যার ফলে দল এখন এক কঠিন সমীকরণের সামনে। জোট ভাঙনের ঘোষণা, অভিযোগ পাল্টা অভিযোগে মুখোমুখি ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় নির্বাচনে জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং একই সঙ্গে জামায়াত ইসলামী সম্পর্কে আদর্শ চুক্তি, রাজনৈতিক অবস্থান ও আচরণগত অসঙ্গতির অভিযোগ তুলছে। এমন প্রেক্ষাপটে জামায়াত ইসলামী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। 16 জানুয়ারি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন কারোর মর্যাদা ক্ষুণ্ণ করেনি বা হানিকর ভাষা ব্যবহার করেনি, বরং আদর্শিক প্রশ্নে স্পষ্ট অবস্থান থেকেই তারা সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করেন যে জামায়াত ইসলামী ইসলামের আদর্শ থেকে সরে এসে প্রচলিত আইনের কাঠামোর মধ্যেই রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছে, যা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করা ইসলামী আন্দোলনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। গাজী আতাউর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন,
সেখানে জামায়াতের পক্ষ থেকে শরিয়া আইন প্রতিষ্ঠা না করার আশ্বাস দেওয়ার কথা বলা হয়েছে, যা ইসলামী আন্দোলনের মতে আদর্শগত বিচ্যুতি এবং রাজনৈতিক অবস্থানের স্পষ্টতা নিয়ে প্রশ্ন তোলে। তিনি আরও দাবি করেন, জামায়াতের আমির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে, যার মাধ্যমে জামায়াত সমঝোতা রাজনীতির পথে হাঁটছে এবং দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশী জনগণের আশা পূরণ হবে না। একই সংবাদ সম্মেলনে জোট ভাঙনের পেছনে ভোট ব্যাংক নিয়ে কটাক্ষকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়, যেখানে গাজী আতাউর রহমান বলেন, একটি জরিপের দোহাই দিয়ে ইসলামী আন্দোলনের জনসমর্থনকে খাটো করে দেখানো হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করেন। এসব অভিযোগের জবাবে বাংলাদেশ জামায়াত ইসলামী তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান আল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, জামাত আদর্শচ্যুতি হয়নি এবং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি। তাদের নীতিগত অবস্থান শুরু থেকে স্পষ্ট ও সম্মানজনক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সহানুভূতি জানাতেই ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জাতীয় সরকার গঠন বা এ ধরনের কোনো রাজনৈতিক সমঝোতার আলোচনা হয়নি, বরং খালেদা জিয়ার উদ্যোগে যে রাজনৈতিক ঐক্যের প্রতিক্রিয়া শুরু হয়েছিল তার নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী সময়ে অব্যাহত রাখার নৈতিক গুরুত্ব নিয়েই সাধারণ আলোচনা হয়েছে। শরিয়া আইন চালু না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় ও কূটনৈতিক প্রতিনিধিদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই দেশ পরিচালিত হবে। এটি সাংবিধানিক বাস্তবতার স্বীকৃতি, আদর্শ বিসর্জন নয়। ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে অসম্মানজনক আচরণের অভিযোগ সম্পর্কে তিনি জানান, সংশ্লিষ্ট নেতার অসুস্থতা ও ভুলে যাওয়ার কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। এতে যে কষ্ট হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ হয়েছে এবং এটিকে অবজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। সার্বিকভাবে এই জোট ভাঙন ও পাল্টাপাল্টি অভিযোগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিএনপির ঘাড়ে নিঃশ্বাস জামায়াতের ১৩ ফেব্রুয়ারির শপথ কি বদলে দেবে ক্ষমতার মানচিত্র? রাজনীতির মাঠে যেটাকে এতদিন একপেশে লড়াই বলে ধরে নেওয়া হচ্ছিল, সদ্য প্রকাশিত এক জরিপ সেটাকেই উল্টে দিয়ে দেখিয়েছে। তারেক রহমানের মাঠে ফেরাকে কেন্দ্র করে জামাত কোণঠাসা হয়ে পড়েছে, এমন ধারণা এখন আর টেকসই নয়। বরং চিত্রটা এমন যে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াত ইসলামী বাংলাদেশ, আর এই শ্বাসের তাপেই বদলে যাচ্ছে ক্ষমতার সমীকরণ। বিশ্লেষকদের মতে ভোটের মাঠে আর একছত্র আধিপত্য নেই কোনো দলের, কারণ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি প্রকাশিত ২০২৬ সালের ১২ জানুয়ারির জরিপ রাজনীতির প্রচলিত ধারণায় বোমা ফাটিয়েছে। জরিপ অনুযায়ী বর্তমান সমর্থনে বিএনপি এগিয়ে থাকলেও ব্যবধান মাত্র ১.১%। বিএনপি ৩৪.৭%, আর জামাত ৩৩.৬%, যা স্পষ্ট করে দেয় এই লড়াই আর ডেভিড বনাম গলিয়াত নয়, বরং সামনে সামনে শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা। যেখানে একসময় অস্তিত্বহীন বলে ধরা জামায়াত আজ জনপ্রিয়তার দৌড়ে প্রধান শক্তিগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। আরও চমক আসে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলে। মেশিন লার্নিং বিশ্লেষণে সিদ্ধান্তহীন ভোটারদের আচরণ যুক্ত করে দেখা হয়েছে। ভোটের দিনে বিএনপির ভোট বাড়তে পারে ৪৩.২%, কিন্তু জামায়াতেও পিছিয়ে নেই। তাদের সম্ভাব্য ভোট ৪০.৮% পর্যন্ত উঠতে পারে। অর্থাৎ ব্যবধান এতটাই সূক্ষ্ম যে শেষ মুহূর্তে বুথের ভেতরে এক ফোঁটা আবেগ, একটি ভাষণ কিংবা একটি ইস্যুই ফলাফল উল্টে দিতে পারে। এই নির্বাচনের আসল ট্রাম্প কার্ড কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার। জরিপ বলছে ১৭% ভোটার এখনও সিদ্ধান্তহীন। এর মধ্যে ৩০.১% কোনো দলকেই বিশ্বাস করেন না, আর ৩৮.৬% মতামত দিতে অনিচ্ছুক। বিশ্লেষকদের ভাষায় এই নীরব জনগোষ্ঠী শেষ মুহূর্তে যেদিকে ঝুঁকবে ক্ষমতার পাল্লা সেই দিকেই হেলে পড়বে, কারণ হাড্ডাহাড্ডির লড়াইয়ে অল্প কয়েক শতাংশই রাষ্ট্রিকা নির্ধারণ করে। জনমতিগত বিশ্লেষণ আরও ইঙ্গিত দেয় কেন জামায়াতের এই উল্লফলন। ১৮ থেকে ১৯ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে জামাত এখন সবচেয়ে জনপ্রিয় দল।